হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা ক্লাস ইলেভেনের অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। তো সেই ক্লাস ইলেভেনের অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে ক্লাস টেনের কিছু বিষয় আমরা একটু রিভাইজ করে নেব, ঠিক আছে? তো দেখো, আজকে অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক প্রিন্সিপাল বা যে বেসিক কনসেপ্ট সেইগুলো নিয়ে কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আজকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করব, যেখানে আমরা শিখবো যে কীভাবে অর্গানিক কেমিস্ট্রিটাকে আয়ত্ত করতে হয়, বা অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কি, ঠিক আছে, বা এর অ্যাপ্লিকেশন কি, কোথায় কেমনভাবে আমরা অ্যাপ্লাই করব। জাস্ট বেসিক জিনিসগুলো আজকে কিন্তু আমরা শিখবো। তো দেখো, অর্গানিক কেমিস্ট্রি যদি আমরা শেখার কথা বলি, তো ক্লাস ইলেভেনটা মেইন জায়গা, ঠিক আছে? ক্লাস ইলেভেনটাই কিন্তু অর্গানিক কেমিস্ট্রি শেখার মেইন জায়গা। এখানে তোমরা খুব খুব বেশি করে প্র্যাকটিস করবে অর্গানিক কেমিস্ট্রিটা, ঠিক আছে? অনেক ভালো করে শিখে নেবে, এবং যার অ্যাপ্লাই হবে কিন্তু ক্লাস টুয়েলভে, ঠিক আছে? এবার যদি আমরা পরীক্ষার মার্কসের কথা আসি, ঠিক আছে, যে কেমন মার্কস আমরা মানে থাকে অর্গানিক কেমিস্ট্রি থেকে, তো দেখা যাচ্ছে ওই ক্লাস ইলেভেনের কথা তো আমরা ছেড়ে দিলাম। যদি ক্লাস টুয়েলভের কথা দেখি, যেটা বোর্ডের পরীক্ষা ক্লাস টুয়েলভে, তো সেখানে 27 থেকে 30 মার্কস পর্যন্ত কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে। তো তোমরা এই মার্কস দেখে বুঝতেই পারছো যে প্রায় যে 70 নম্বরের পরীক্ষা হচ্ছে, তার 50% কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো তোমরা এর থেকেই বুঝতে পারছো যে অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য বা নিট, জেই মেন কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একে আয়ত্ত করার জন্য আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে শুধুমাত্র কিন্তু প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি। প্র্যাকটিস ছাড়া কিন্তু অর্গানিক কেমিস্ট্রিকে আয়ত্তে আনা প্রায় অসম্ভব, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রিকে বাংলায় কি বলা হয় না, জৈব রসায়ন, ঠিক আছে? তো আমরা প্রথমেই বলে দিলাম যে কেমন মার্কস থাকবে, আমরা ক্লাস ইলেভেনটা কতটা ভালো করে অর্গানিক কেমিস্ট্রি শিখবো, এবং টুয়েলভে তার কীভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? এবার আমরা আসি যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নটা জিনিসটা কি। দেখো, সবার আগে জৈব রসায়ন জানার আগে আমরা যেটা পড়বো যে জৈব যৌগ কি জিনিস। জৈব যৌগ কি? দেখো, জৈব যৌগ বলতে আমরা মেইনলি কি জানি, যে কার্বন ঘটিত যৌগ সমূহকেই কিন্তু আমরা বলি জৈব যৌগ, তাই তো? মানে জৈব যৌগের যে মূল উপাদান, আমরা যদি বলি জৈব যৌগের মূল উপাদান কি না, কার্বন, ঠিক আছে? এটা কিন্তু একদম মাস্ট। জৈব যৌগের মূল উপাদান কিন্তু কার্বন। এবার দেখো, সমস্ত কার্বন ঘটিত যৌগ সমূহকে কিন্তু আবার জৈব যৌগ বলা যায় না, ঠিক আছে, কারণ কিছু এক্সেপশনাল কেস থাকে, তোমরা জানো। এবার যেটা মেইনলি জিনিস, মেইনলি সংজ্ঞা, সেটা আমি বললাম যে জৈব যৌগের মূল উপাদান হিসেবে কিন্তু কার্বন থাকবে, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখবে। এবার দেখো, যদি আমাদের জৈব যৌগের সংজ্ঞাটা বলতে হয়, তাহলে আমরা কি বলবো? তোমরা বলবে যে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি জিনিস না, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন, ঠিক আছে? তো হাইড্রোকার্বন এবং তাদের থেকে উৎপন্ন যে সমস্ত যৌগ আছে, ঠিক আছে, তারাই কিন্তু জৈব যৌগ। আর এই সমস্ত জৈব যৌগ রসায়নের যে শাখায় আলোচনা করা হয়, সেটাকে আমরা বলবো জৈব রসায়ন। আশা করি বোঝা গেল, ঠিক আছে? কি বললাম, যে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগগুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। আর এই হাইড্রোকার্বন এবং এদের থেকে উৎপন্ন যে যৌগ সমূহ, তাদেরকে বলা হবে জৈব যৌগ। সাপোজ ধরো CH4, তো এটা একটা হাইড্রোকার্বন। এবার এখান থেকে একটা হাইড্রোজেন আমরা রিপ্লেস করছি একটা ক্লোরিন দ্বারা, CH3Cl, ঠিক আছে? এটা ধরো হাইড্রোকার্বন, তাহলে আমাদের এই হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেনকে একটা ক্লোরিন দ্বারা রিপ্লেস করার ফলে যে যৌগটা উৎপন্ন হলো, সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন জাতক। কি বলবো এটাকে? হাইড্রোকার্বন জাতক, ঠিক আছে? ইংলিশে এটাকে বলা হয় ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বন, ঠিক আছে? ডেরিভেটিভ অফ হাইড্রোকার্বন, এটাকে আমরা নর্মালি হাইড্রোকার্বন বলি। এটা জানো তোমরা সবাই, মিথেন, এটা, ঠিক আছে? এবার দেখো, এবার যেটা জিনিস যেটা আমরা জানবো, যে জৈব যৌগের সংখ্যা কিন্তু
অনেক অনেক বেশি। ঠিক আছে, জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, প্রায় 20 লক্ষ বা তার বেশি। এবার তার কারণ কি? দেখো, তার মেইনলি দুটো কারণ যে কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি। দেখো, ফার্স্ট কারণ হচ্ছে যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি, তার প্রধান যে কারণটা কি বললাম, ক্যাটিনেশন ধর্ম। 2 নম্বর যেটা হচ্ছে কারণ, সেটা হচ্ছে সমাবয়বতা। এছাড়াও কার্বনের আরো একটা ধর্ম আছে। ঠিক আছে, সেটা কি না, কার্বনের বিভিন্ন পরমাণুর সাথে, ঠিক আছে, বিভিন্ন পরমাণুর সাথে, বা বলতে পারো কার্বন নিজের সাথে, মানে একটা কার্বন অপর কার্বন পরমাণুর সঙ্গে বহু বন্ধন, মানে ডবল বন্ড, ট্রিপল বন্ড, এই যে বন্ধন তৈরি করে, এর কারণেও কিন্তু আমাদের জৈব যৌগের সংখ্যা এত বেশি। ঠিক আছে, তাহলে মেইনলি কিন্তু এই তিনটে কারণ বলবে যে কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি। এবারে একটা জিনিস তোমাকে বলে রাখবো একটু, দেখো তোমরা ক্লাস 10 পর্যন্ত সব কিছু বাংলাতে পড়ে এসছো, 11এও অবশ্যই তোমরা বাংলাতে পড়বে। তো 11-এ একটু সবাই চেষ্টা করবে যে কিছু কিছু ইংলিশ টার্মের সাথে পরিচিত হতে। ঠিক আছে, কারণ আমরা যখন ক্লাস 11-12 পাস করার পর যেখানেই যদি আমরা সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, তো সে যে শাখায় হোক, সেটা যেই মেইন হোক বা নিট হোক, বা আমরা যদি কোনো সাবজেক্টে অনার্স নিয়েও পড়ি, তো সেখানে কিন্তু আমাদের টোটাল সিলেবাসটাই কিন্তু ইংলিশে কভার করতে হবে। তো তোমরা আস্তে আস্তে ক্লাস 11 থেকে প্র্যাকটিস করা শুরু করবে যে কিছু কিছু ইংলিশ টার্ম জানার জন্য। ঠিক আছে, তো বাংলা তো অবশ্যই পড়বে, সাথে একটু ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, এবার দেখো, তাহলে এক এক করে আসবো যে ক্যাটিনেশন ধর্মটা কি, সমবায়বতা কি। তো আমি জানি যে তোমরা সবাই প্রত্যেকে ক্লাস 10-এ জেনেছো। ঠিক আছে, তবুও আমি একবার একটু জাস্ট তোমাদের সবার বুঝিয়ে সুবিধার্থে আমি একটা বার রিভাইজ করেছি। ঠিক আছে, বা যারা শেখোনি তাদের ক্ষেত্রে আরো একটু সুবিধা হবে, তারা একবার জেনে নেবে। দেখো, ক্যাটিনেশন ধর্মটা কি, 1 নম্বর যে ধর্মটা বললাম, ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন প্রপার্টি। ঠিক আছে, বা ক্যাটিনেশন ধর্ম, কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম। দেখো, কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে সাপোজ ধরো এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কিন্তু বড় কার্বন শৃঙ্খল তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন ধরো কার্বন 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 কার্বন, এই যে এতগুলো কার্বন পরস্পরের সঙ্গে এক বন্ধন, বা কোথাও দেখাচ্ছে একটা ডবল বন্ড দিয়ে দিলাম, দ্বিবন্ধন। ঠিক আছে, বা কোথাও একটা আমি ধরো ট্রিপল বন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম এই যে কার্বন পরমাণুগুলো অপর কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে যুক্ত হওয়ার ক্ষমতা, এবং সেই যুক্ত হওয়ার ফলে যে একটা বড় কার্বন চেন বা কার্বন শৃঙ্খল গঠন করতে পারে, কার্বন পরমাণুর এই যে ধর্ম, এটাকেই কিন্তু ক্যাটিনেশন ধর্ম বলে বা ক্যাটিনেশন প্রপার্টি বলে। ঠিক আছে, একদম ইজি ব্যাপার কিন্তু। ঠিক আছে, কোনো ব্যাপারই না যে কার্বন, একটা কার্বন পরমাণু অনেক মানে অপর কার্বন পরমাণুর সঙ্গে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা যে লং চেইন তৈরি করছে। ঠিক আছে, এবার এটা দেখো, এটাকে আমরা বলি মুক্ত শৃঙ্খল, পরপর যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু বদ্ধ শৃঙ্খলও হতে পারে। বদ্ধ শৃঙ্খল মানে কি, যদি সাইক্লিক কম্পাউন্ড হয় সেগুলোকে বদ্ধ শৃঙ্খল বলে। যদি এরকম চেইনের আকারে পরস্পর বিশ্বকে, এটাকে বলে ওপেন চেইন বা মুক্ত শৃঙ্খল। ঠিক আছে, টার্মগুলো একটু জানবে। বদ্ধ শৃঙ্খল কেমন বললাম, ধরো একটা কার্বন, একটা কার্বন, এই যে কার্বনগুলো দেখো একটা বলয় আকার যৌগ গঠন করলো। ঠিক আছে, একটা গোলাকার একটা। ঠিক আছে, এটাকে আমরা বলি যে বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, কিন্তু এই যে কটা কার্বন দেখো এখানে, 1 2 3 4 5 6টা কার্বন। এই 6টা কার্বন যদি এরকম ভাবে থাকে, 1 2 3 4 5 6, এটাকে বলা হয় মুক্ত শৃঙ্খল, এটাকে বলা হয় বদ্ধ শৃঙ্খল। এগুলো ছোটখাটো জিনিস, খুব ইম্পর্টেন্ট না, তবু একটু জেনে রাখার প্রয়োজন আছে বলে বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, যে বদ্ধ শৃঙ্খল কি, মুক্ত শৃঙ্খল কি। ঠিক আছে, এরকম যদি একটা জোটবদ্ধ অবস্থায় থাকে, গোলাকার অবস্থায়, বলয় আকারের অবস্থায়, তাহলে সেটাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, এটাকে বলবো আমরা মুক্ত শৃঙ্খল। ঠিক আছে,
তাহলে ক্যাটালিসিস প্রপার্টিটা বোঝা গেল কি জিনিস। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে আইসোমেরিজম বা সমবায়বতা, ঠিক আছে, 2 নম্বর প্রপার্টি। তো সবাই হেডিং দেবে আইসোমেরিজম। তাহলে সবাই হেডিং দিয়েছো আইসোমেরিজম। আইসোমেরিজম জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখো, আইসোমেরিজম হচ্ছে যে কোনো একটা ধরো যৌগ, তো সেই যৌগটার আণবিক সংকেত কিন্তু একই হবে, কিন্তু তাদের আণবিক গঠন এবং রাসায়নিক ধর্মের পার্থক্য থাকবে, ঠিক আছে। তাহলে তাদেরকে আমরা পরস্পরের আইসোমেরিজম বা সমাবয়বতা বলবো। এটাকে বাংলা কি বলা হয়? সমাবয়বতা। কি বলছি আর একবার শোনো, যে আণবিক গঠন সংকেত একই, ঠিক আছে, সরি আর একবার বলছি ব্যাপারটা, আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই, কিন্তু আণবিক গঠন আর রাসায়নিক ধর্ম যদি আলাদা হয়, ঠিক আছে, তাহলে সেই যৌগগুলোকে পরস্পরের আইসোমেরিজম বলবো, ঠিক আছে, আইসোমার বলবো, আর এই ঘটনাকে বলবো আইসোমেরিজম, ঠিক আছে। তো তোমরা এটা বই থেকে দেখে নেবে সংজ্ঞাটা, আমি জাস্ট ব্যাপারটা বলে দিলাম, একটা এক্সাম্পল দিই, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সাপোজ হলো একটা আণবিক সংকেত বলছি আমি C2H6O, ঠিক আছে। আচ্ছা, আইসোমেরিজম 2 রকমের হয়, সেটা একটু বলে দিই। আইসোমেরিজম প্রধানত 2 রকমের, এক হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা, আর একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। এই যে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতার জিনিসটা কি, মানে ধরো কোনো একটা জৈব যৌগে কার্যকরী মূলকের পার্থক্যের জন্য যে সমবায়তা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যার আণবিক সংকেত একই C2H6O। এবার এটা থেকে দেখো কিভাবে আমি দুটো কার্যকরী মূলক ঘটিত সমবায়ব সৃষ্টি করছি, দেখো আইসোমার, ঠিক আছে। দেখো একটা আমি তৈরি করছি CH3CH2OH, আর একটা করছি আমি CH3OCH3, ঠিক আছে। দেখো এই যে দুটো কি হলো, এদেরও কিন্তু কটা কার্বন, দেখো এখানে কার্বন একটা দুটো, ঠিক আছে, আর হাইড্রোজেন দেখো 3 আর 2 5, আর এখানে 6টা, আর অক্সিজেন একটা। তাহলে এখানে দেখো কার্বন আমরা দুটো পাচ্ছি, একটা দুটো, হাইড্রোজেন পাচ্ছি 3 আর এই 2 5। আচ্ছা এটাকে আমি একটু ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, হাইড্রোজেনগুলো এই 3টে, এই দুটো 5টা, আর একটা 6টা, আর অক্সিজেন কোটা একটা। তাহলে দেখো C2H6O এর সংকেত। এখানে যে আমরা দেখি কার্বন একটা দুটো, হাইড্রোজেন দেখো এই 3টে আর এই 3টে 6টা, আর অক্সিজেন দেখো একটা। তাহলে আণবিক সংকেত এরও C2H6O, এর আণবিক সংকেতও কিন্তু C2H6O। তাহলে আণবিক সংকেত একই, কিন্তু দেখো দুটোর গঠন আলাদা। এর CH3CH2OH, কিন্তু এর CH3OCH3, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যখন আইসোমেরিজম কি বললাম, যে না যে আণবিক সংকেত একই, দুজনেরই C2H6O আণবিক সংকেত, কিন্তু এদের গঠন আলাদা, এবং আণবিক গঠন আলাদা বলে এদের কিন্তু রাসায়নিক ধর্মটাও আলাদা। তাহলে এই রাসায়নিক ধর্ম আলাদা হওয়ার জন্য এদের পরস্পর এরা কি, পরস্পর এরা আইসোমার, এরা একে অপরের কি বলবো, আইসোমার বলবো, ঠিক আছে। এটা কিন্তু একে অপরের আইসোমার, আর এই যে পুরো ঘটনা, এই ঘটনাকে বলবো আমরা আইসোমেরিজম বা সমবায়বতা, ঠিক আছে। এটাই মনে রাখবে একটু। এবার দেখো যেটা মেইনলি বলার ছিল, কার্যকরী মূলক। এই যে কার্যকরী মূলকটা দেখলাম আমি, এই কার্যকরী মূলকটার নাম হচ্ছে হাইড্রক্সিল, ঠিক আছে, হাইড্রক্সিল। এই যে কার্যকরী মূলকটা লিখলাম এটার নাম কিন্তু ইথার, মনে থাকবে, ইথার। তাহলে এই যে দুটো কার্যকরী মূলক আলাদা এবং এদের আণবিক সংকেত একই, ঠিক আছে, যার জন্য আণবিক গঠনটা আলাদা প্লাস এদের রাসায়নিক ধর্ম আলাদা, সেই জন্য এরা একে অপরের অবশ্যই আইসোমার, এবং যেহেতু এদের কার্যকরী মূলকটা আলাদা সেই জন্য এরা কার্যকরী মূলক ঘটিত আইসোমার, ঠিক আছে। যদি বোঝা না যায় তোমরা আর একবার রিপিট করে দেখে নেবে, ঠিক আছে। তবু আর একবার বলছি একটু শোনো। প্রথমে বললাম যে আইসোমেরিজম কি, যে না আণবিক সংকেত একই হতে হবে উভয়েরই, ঠিক আছে, কিন্তু এদের গঠন, আণবিক গঠন এবং রাসায়নিক ধর্ম যদি আলাদা হয় তাহলে একে অপরকে কি বলবো আমরা, আইসোমার, আর এই ঘটনাটাকে বলবো আইসোমেরিজম, ঠিক আছে। আইসোমার মানে সমবায়,
ঠিক আছে, আর এই ঘটনাকে বলবো আমরা সমবায়বতা। এবার যদি এই যে দুজনের আণবিক গঠনটা আলাদা হয় কোনো একটা কার্যকরী মূলকের জন্য, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে বলছি কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। এবার দেখো আমরা যদি অবস্থান ঘটিত সমবায়বতা দেখি, ঠিক আছে, এটা একটু মুছছি, এটা কিন্তু ক্লাস 10-এর একটু রিভিশনই হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি দেখবো না অবস্থান ঘটিত সমবায়বতা, ঠিক আছে। বি, দুটো ভাগ বলেছিলাম আমরা, একটা কার্যকরী মূলক গঠিত, একটা অবস্থান গঠিত। তাহলে অবস্থান গঠিত দেখো, সাপোজ ধরো দুজনেরই আণবিক সংকেত C3H8O, দুজনের আণবিক সংকেত C3H8O। এবার এখান থেকে দেখো কি তৈরি হচ্ছে, CH3 CH2 CH2OH, ঠিক আছে, CH3 CH2 CH2OH, আর একটা হচ্ছে CH3 CH3OH। এবার আমরা প্রত্যেকে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন গুনবো। দেখো এখানে কার্বন কটা, একটা দুটো তিনটে, তাহলে তিনটে কার্বন C3। হাইড্রোজেন কটা গুনবো দেখো, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, তাহলে হাইড্রোজেন 8টা, অক্সিজেন দেখো একটা। এখানে দেখো কার্বন কটা, 1 2 3, তাহলে কার্বন লিখবো 3। হাইড্রোজেন দেখো কটা, 3 4 4 আর 3 7 7 আর 1 8, তাহলে হাইড্রোজেন 8টা আর অক্সিজেন একটা। তাহলে উভয়েরই কিন্তু আণবিক সংকেত C3H8O, ঠিক আছে, C3H8O, কিন্তু এদের গঠন আলাদা, ঠিক আছে। এবার দেখো এদেরকে আমরা কিন্তু আর কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা বলবো না। তার কারণ কি, দুজনেই কিন্তু এখানে যে মানে কার্যকরী মূলক আছে দুজনেই কিন্তু হাইড্রক্সিড, দুজনেই OH, কিন্তু এদের অবস্থান দেখো, একটার অবস্থান একদম প্রান্তে, একটার অবস্থান এরকম মাঝে। তাহলে এদের অবস্থানের পার্থক্যের জন্য কিন্তু এদেরকে আমরা বলবো অবস্থান ঘটিত সমবায়বতা, ঠিক আছে, কিন্তু এদের আণবিক সংকেত একই। এই যে কারণ, এই সমস্ত কারণের জন্যই কিন্তু মানে পৃথিবীতে অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা এত বেশি বেশি, ঠিক আছে। আশা করি বোঝা গেল। আরো যেগুলো বললাম যে কার্বন কার্বনের সাথে ডবল বন্ড করে, ট্রিপল বন্ড করে, বা অক্সিজেনের সাথে ডবল বন্ড, নাইট্রোজেনের সাথে ট্রিপল বন্ড, ঠিক আছে, এই যে বহু বন্ধন করতে পারে কার্বন, এর জন্যও কিন্তু জৈব যৌগের সংখ্যা এত বেশি। তাহলে তোমরা এখান থেকে কি শিখলে, এখান থেকে শিখলে যে জৈব রসায়ন, যে জৈব যৌগ আছে, জৈব যৌগ তাদের যে হেড সেটা হচ্ছে কি না কার্বন, ঠিক আছে। বলতে পারো আর্জেন্টিনার মেসি যেমন, ঠিক আছে, বা ক্রিকেট দলে যেমন বিরাট কোহলি, বা ধরো বলতে পারো আমাদের রাজনীতি যদি আসি, ঠিক আছে, বা বলিউডের বাদশা যেমন SRK, ঠিক তেমনি এও কিন্তু অর্গানিকের বাদশা, ঠিক আছে। যেমন বলিউডের বাদশা বললাম SRK, ঠিক তেমনি অর্গানিকের বাদশা কে বললাম, কার্বন, ঠিক আছে। এবার দেখো আমি যেটা আরেকটা কারণ বললাম যে কার্বন কার্বনের সাথে বা অন্যান্য পরমাণুর সঙ্গে যে বিভিন্ন বন্ধন করতে পারে, ঠিক আছে, বহু বন্ধন, তার জন্য কিন্তু এতগুলো কার্বন মানে অর্গানিক কম্পাউন্ডের সৃষ্টি হয়েছে, 20 লক্ষ বা তার বেশি। সেটা যদি দেখি তো দেখো প্রথমে কি বললাম, ধরো কার্বন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড করতে পারে। যদি কার্বন অন্যান্য পরমাণুর সঙ্গে প্রত্যেকটা সিঙ্গেল বন্ড করে, ঠিক আছে, প্রত্যেক যে সিঙ্গেল বন্ড করে সেটাকে আমরা বলবো হাইড্রো মানে সেটাকে আমরা বলবো অ্যালকেন, ঠিক আছে, বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যাকচুয়ালি কি কার্বনের সাথে অন্যান্য পরমাণু, ঠিক আছে, সাপোজ আমি হাইড্রোজেনের কথা যদি বলি, কার্বন আর হাইড্রোজেন, ঠিক আছে, এদের সাপোজ CH4, এটা কি কি বললাম আমরা, এদের নাম বললাম হাইড্রোকার্বন, তাই তো, হাইড্রোকার্বন। এবার দেখো এই হাইড্রোকার্বন, ধরো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডের জন্য পার্থক্যের জন্য কার্বন গঠিত যৌগগুলোকে আবার অনেক ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এক নম্বর ধরো সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আরেকটা আছে আনস্যাচুরেটেড, ঠিক আছে। 2 নম্বর কি বললাম, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড
হাইড্রোকার্বন, ঠিক আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে কটা বন্ড থাকবে প্রত্যেকটাই কিন্তু সমযোজী এক বন্ধন থাকে, ঠিক আছে। তার আগে কিন্তু বলেছি যে কার্বন কিন্তু সমযোজী যৌগ বেশি গঠন করে, ঠিক আছে। কারণ কি, কার্বনের যোজ্যতা 4, তো সে 4টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না, সে শেয়ার করে মানে অপর মৌলের সাথে কিন্তু বন্ধন তৈরি করে। এবং তোমরা জানো যে কোনো একটা পর্যায় সারণী, সাপোজ ধরো এরকম পর্যায় সারণী, ধরো এটা ধরো গ্রুপ 1 2, এটা ধরো গ্রুপ 17 18 এরকম, ঠিক আছে। তো এই যে গ্রুপ 1 2 তে ধাতু থাকে বা শেষের দিকে অধাতুটা থাকে, তো এই ধাতু আর অধাতু এরা যখন মিলে কোনো একটা যৌগ তৈরি করে বা বন্ধন তৈরি করে, সেই বন্ধনটা কিন্তু আমাদের তড়িৎযোজী বন্ধন হয় বা আয়নীয় বন্ধন, ঠিক আছে। কারণ এদের দুজনের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। আর এই পর্যায় সারণীর মাঝে যে সমস্ত মৌলগুলো থাকে তাদের ধর্মমণ্ডলটি একই বা এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হওয়ার জন্য এরা কিন্তু কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করে না। এরা কি করে, এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিন্তু, ঠিক আছে, শেয়ার করার মাধ্যমে কিন্তু এরা যৌগ বা বন্ধন তৈরি করে। তাই জন্য যারা মাঝে থাকে তারা সবসময় সমযোজী বন্ধন করে, আর যারা ফার্স্ট এবং লাস্ট, ঠিক আছে, থাকে ধাতু আর অধাতু, তারা কিন্তু যখন বন্ধন তৈরি করে তখন কিন্তু তারা তড়িৎযোজী বন্ধন তৈরি করে। তো কার্বন আমরা মেইনলি বললাম যে না, এরা সমযোজী বন্ধন তৈরি করে। এবার দেখো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন কিন্তু প্রত্যেকে সিঙ্গেল বন্ড দেয়, প্রত্যেকটা বন্ড সিঙ্গেল। যেমন সিএইচ পরে যেটা কথা বললাম, মিথেনের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন যে কটা আছে প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে। আগের দিন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কার্বন 4টে বন্ড থাকে ভ্যালেন্সে, ঠিক আছে। তো এই যে 4টে বন্ড আছে, 4টে বন্ড লুইস ডট সাজেসে ব্যাখ্যা করা যায়, যদি চাও তোমরা সেটা বলতে পারি। আচ্ছা, এখন একটু দেখে নাও, যদি প্রত্যেকটা রকম সিঙ্গেল বন্ড থাকে 4টে বন্ডই কার্বনের, ঠিক আছে, যেহেতু কার্বনের যোজ্যতা 4, তাহলে 4টে বন্ড করবে। 4টে বন্ডে যদি এরকম সিঙ্গেল বন্ড থাকে সেই যৌগগুলো, ঠিক আছে, বা সেই হাইড্রোকার্বনগুলোকে আমরা কি বলবো, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর কিন্তু আরেকটা নাম আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন, ঠিক আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে যদি ডবল বন্ড থাকে সেগুলোকে বলা হবে অ্যালকিন, আর যদি ট্রিপল বন্ড থাকে সেগুলোকে বলা হবে অ্যালকাইন। কি বললাম, একটা হচ্ছে অ্যালকিন কি ডবল বন্ড থাকে, আর যদি ট্রিপল বন্ড থাকে কার্বন কার্বনের মধ্যে সেগুলোকে বলবো আমরা অ্যালকাইন, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখবে সবাই। তাহলে একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে। এবার দেখো, তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে সবগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে আমরা দেখলে তাহলে বলবো আমরা এটাকে অ্যালকেন, যেমন এটাকে বলবো মিথেন। এবার দেখো কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি মিথ, যদি 2 হয় তাহলে বলি ইথ, ঠিক আছে। এটা একটু জেনে রাখবে, কার্বন সংখ্যা, ঠিক আছে। আর যখন আমরা নামকরণ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো, ইউপ্যাক নেম, ঠিক আছে। তো এই দেখো কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে আমরা লিখবো মিথ, ঠিক আছে, অ্যালকেনের আগে। এবার যদি সেটা অ্যালকেন হয় তাহলে তার সাথে যোগ করবো আমরা এন, এইটা যোগ হয়ে কি হবে, মিথেন, ঠিক আছে। যদি সেটা অ্যালকেন হয় সেটার জন্য বলছি আমি, ঠিক আছে, সম্পৃক্ত যদি হাইড্রোকার্বন হয় তার জন্য বলছি। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে আমরা সেখানে যোগ করবো ইথ যোগ এন, তাহলে ইথেন। 3 তাহলে হবে প্রোপ, 3টে কার্বন হলে প্রোপ, 4টে হলে বিউট, ঠিক আছে। যদি কার্বন সংখ্যা 5টা হয় এটাকে বলবো পেন্ট, 6টা হলে হেক্স, 7টা হলে হেপ্ট, 8টা হলে অক্ট, 9টা হলে নন, আর 10টা হলে ডেক, ঠিক আছে। এবার দেখো যেহেতু সবকটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে প্রত্যেকের সাথে এন যোগ হবে, ঠিক আছে। তাহলে মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন, এটা হচ্ছে বিউটেন, তারপর এটা পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তো প্রত্যেকে তোমরা এই বাড়ির একটা কাজ দিচ্ছি হোমওয়ার্ক, যে 10টা কার্বন পরমাণু যুক্ত, ঠিক আছে, 10টা কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনগুলোর নাম তোমরা লিখে আনবে, ইউপ্যাক নাম, ঠিক আছে। এটা কিন্তু বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া থাকলো। এবার আমরা আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বনে।
তাহলে এটা কিন্তু মুছে দিলাম, ঠিক আছে। আরো যদি কিছু এক্সাম্পল আমি দেখতে চাও, সাপোজ আমি মিথেনটাকে দেখালাম, ইথেন, ইথেনে কি বললাম কার্বন সংখ্যা কটা, দুটো, দুটো কার্বন দিয়ে দিলাম। এবার দেখো যেহেতু বলেছি প্রত্যেকটা মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, তাহলে একটা কার্বনের চারটে বন্ড থাকে, তাহলে এই একটা বন্ড অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি থাকছে এই কার্বনের তিনটে, একটা দুটো তিনটে, আর এরও দেখো একটা বন্ড হয়ে গেছে, বাকি থাকছে তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, তাহলে এটার নাম হচ্ছে কিন্তু ইথেন, ঠিক আছে। তাহলে ইথেনের যদি আমরা সংকেত দেখি, তাহলে কার্বন কটা হবে, দুটো হবে, আর হাইড্রোজেন কটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, C2H6, তাহলে এই যে যৌগটা এটার নাম কিন্তু হলো ইথেন। ঠিক তেমনি প্রোপেন, বিউটেন, এদের সংকেত কিন্তু তোমরা সবাই লিখে আনবে এবং ইউপ্যাক নামগুলো কিন্তু লিখে আনবে, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। প্রত্যেকটা অ্যালকেনের সংকেত 10টা পর্যন্ত, 10টা কার্বনযুক্ত অ্যালকেন, ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংকেত ইউপ্যাক নাম সহ লিখে আনবে, আমাকে দেখাবে, ওকে। এবার একটু দেখো, যদি লুইস স্ট্রটা তোমরা একবার একটু দেখতে চাও, একটা দেখাচ্ছি, একটা ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক আছে, বেশি ক্ষেত্রে দেখাচ্ছি না। যেমন ধরো মিথেনের ক্ষেত্রে কার্বনের বলেছি আমি যে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে, তাহলে 4টি ইলেকট্রন লিখলাম, 1 2 3 4, আর হাইড্রোজেনে কি একটা ইলেকট্রন, তাহলে ভ্যালেন্সিলে একটা ইলেকট্রন থাকবে, তার প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দেবে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন দিয়ে কি করবে, এই যে ইলেকট্রন জোড় তৈরি হলো, এই ইলেকট্রন জোড় কিন্তু একটা সিঙ্গেল বন্ড তৈরি করে, ঠিক আছে। এই ইলেকট্রন জোড় এবং যেহেতু সমযোজী বন্ধন, সেই জন্য এটাকে আমরা এরকম ভাবে দেখাবো। এটা কিন্তু আমরা নর্মাল গঠন দেখালাম, ত্রিমাত্রিক গঠন না, ঠিক আছে। যখন আমরা সংকরায়ন পড়বো তারপরে আমরা ত্রিমাত্রিক গঠন দেখাবো, ঠিক আছে, 3D স্ট্রাকচার। এখন শুধু এটাই জেনে রাখো যে কিভাবে বন্ধনগুলো তৈরি হচ্ছে ইলেকট্রন ডট স্ট্রাকচার বা লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে। এবার আমরা আসছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড ক্ষেত্রে কি বললাম না, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড বা কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে। এবার দেখো কার্বন কার্বন যদি ডবল বন্ড হয়ে যায়, তাহলে একটা কার্বনের মোট কটা হাত, 4টে হাত, তাহলে 4টে বন্ড, তাহলে একটা বন্ড দুটো বন্ড, বাকি হচ্ছে কটা, দুটো দিয়ে দিলাম, এবং দুটো বন্ডের প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন দিলাম, তাহলে এটা কি তৈরি হলো, C2, আর হাইড্রোজেন 1 2 3 4 H4, এটার নাম কিন্তু ইথিলিন, ঠিক আছে, এটার নাম কি, ইথিলিন। বারবার বলছি আমি কিন্তু নর্মাল স্ট্রাকচার দেখাচ্ছি, 3D স্ট্রাকচার দেখাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি কেমন ভাবে থাকে জানো তো, C ডবল বন্ড C, হাইড্রোজেনগুলো এরকম ভাবে থাকে। এই যদি আমরা লুইস ডট স্ট্রাকচার দেখি, ধরো দুটো কার্বন ডবল বন্ড করবে, একটা কার্বনের মোট মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, 4টে, তার মধ্যে আমি ধরা হচ্ছে এই কার্বনের দুটো দিয়ে দিলাম, এই কার্বনের দুটো এখানে দিয়ে দিলাম, তাহলে কার্বনের মোট 4টে থাকে, তাহলে আর দুটো থাকছে, এই দুটো গেল, এই কার্বনের একটা 3টে, একটা 4টে, এই কার্বনের দুটো এখানে চলে গেছে, এই একটা 3টে, এই একটা 4টে, তাহলে কার্বন দেখো এরও 4টে, এরও 4টে হয়ে গেল। এবার যে হাইড্রোজেনগুলো আছে প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দেবে, কারণ ওদের ভ্যালেন্সিয়ালে একটা করে ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রন জোড় গঠন করছে, জোড় করে এক একটা সমযোজী বন্ধন তৈরি করছে, আর এখানে যে দুটো ইলেকট্রন জোড়, দুটো বন্ধন তৈরি করছে, ঠিক আছে। এই দুটো বন্ডের মধ্যে সবসময় মনে রাখবে যে সবসময় সিগমা বন্ড একটাই হয়, একটা সিগমা বন্ড, আর বাকি যে কটা বন্ড থাকবে সবগুলো পাই বন্ড। এই যে ট্রিপল বন্ড করেছি, এখানেও কিন্তু সিগমা বন্ড সবসময় একটা, সিগমা বন্ড দুটো হয় না, একটাই সিগমা বন্ড, আর বাকি যে দুটো আছে দুটো সবসময় পাই বন্ড, ঠিক আছে। এটা মনে রাখবে, সিগমা বন্ড মাল্টিপল বন্ড যদি থাকে বা বহু বন্ধন যদি থাকে, একটা মাত্র সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড হবে, আর বাদ বাকি যতগুলো বন্ড থাকবে সবগুলো পাই বন্ড, এটা একটু মনে রাখবে। যেমন এই ট্রিপল বন্ডের একটা উদাহরণ আমরা যদি দিই, সাপোজ ধরো কার্বন আর কার্বন, ট্রিপল বন্ড করতে গেলে দেখো কার্বনের মোট 4টি ইলেকট্রন থাকে ভ্যালেন্সিয়ালে, তাহলে এই 3টে দিয়ে দিলাম, এরও 3টে দিয়ে দিলাম, দিলে কিন্তু দুটো মিলে একটা বন্ড তৈরি করবে, এরকম দুটো দুটো ইলেকট্রন মিলে একটা করে বন্ড, তাহলে এর 3টে ছিল, আর একটা বাকি আছে, এই একটা 4টে, এরও 3টে, আর একটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বাকি আছে এখানে একটা। এবার একটা হাইড্রোজেন আসবে, সে একটা ইলেকট্রন দেবে, আবার একটা হাইড্রোজেন আসবে, আবার একটা ইলেকট্রন দেবে, দিয়ে কি করবে, এরা আবার ইলেকট্রন জোড় গঠন করে আবার কিন্তু একটা বন্ধন তৈরি করবে। এই যে যৌগটা তৈরি হলো HC ট্রিপল বন্ড CH, এর নাম কিন্তু অ্যাসিটিলিন, বোঝা গেল, অ্যাসিটিলিন। এটাও কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন।
এইভাবে কিন্তু কার্বন কার্বনের সাথে এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে যুক্ত হয়ে অনেক অনেক বেশি অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারে। তো তাহলে বেসিক কনসেপ্টে আজকে এই পর্যন্তই রাখছি, আমাদের আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।